আসসালামু আলাইকুম। আমরা আজকে যশোর বোর্ড ২০২৪ ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটা আসছিল সেটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সকাল ৮:৩০ টায় ঘড়ির কাঁটা ঘন্টা ও মিনিটের মধ্যে যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে এবং ডিগ্রিতে নির্ণয় করতে হবে। এই ধরনের যতগুলা প্রশ্ন আছে সবগুলো কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। সেটার জন্য তোমরা যেকোনো একটা প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো, এটা হচ্ছে একটা ঘড়ি। উপরে ১২, এদিকে ৩, ৯, ৬। এই ৪ টা কিন্তু ৯০ ডিগ্রিতে হয়। এইভাবে যদি আমি মিলাই দেই তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে। আমি জাস্ট শুধু এই অংশটাকে লিখলাম, বাকিগুলাকে আমি লিখব না। কারণ আমার কাজটা শুধুমাত্র এই অংশে হবে। যখন সকাল ৮:৩০ তখন আমরা জানি যে মিনিটের কাঁটা ৬ বরাবর থাকবে। যখন ৮:৩০ হবে মিনিটের কাঁটা হবে কোথায়? ৬ বরাবর থাকবে। কিন্তু ঘন্টার কাঁটা তো আর ৮ এর মধ্যে থাকবে না। ঘন্টার কাঁটা ৮ এর চেয়ে একটু উপরে চলে আসবে। তার কারণ হচ্ছে এই মিনিটের জন্য। এখন তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে ঘন্টা। আমাদের এটা একটা বৃত্ত। একটা ঘড়ি কিন্তু একটা বৃত্ত এবং বৃত্তের মধ্যে অন্তর্বর্তী কোণ কিন্তু ৩৬০ ডিগ্রি। একটা ঘড়ির মধ্যে মোট এমন ঘন্টার কাঁটা আছে কয়টা? ১২ টা। তাহলে ১২ টা ঘন্টার কাঁটা যদি ৩৬০ ডিগ্রি হয়, তাহলে একটা ঘন্টার কাঁটা কত? এত হবে। অর্থাৎ ৩০ ডিগ্রি হবে। এর মানে হলো এই যে ৬ থেকে ৭ এর মধ্যবর্তী যেই কোণটা হবে সেটা হবে ৩০ ডিগ্রি। অনুরূপে ৭ থেকে ৮ ৩০, ৮ থেকে ৯ ৩০। এখানে বিষয়টা তোমরা লক্ষ্য করো। ১ ঘন্টার জন্য ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা যখন ৬ থেকে ৭ এ আসবে, তখন ১ ঘন্টার জন্য সে ৩০ ডিগ্রি কোণ অতিক্রম করে। কিন্তু মিনিটের কাঁটা কিন্তু ৩০ ডিগ্রির জন্য মিনিটের কাঁটা কিন্তু ১ ঘন্টার জন্য ৩০ ডিগ্রি অতিক্রম করবে না। এই যে মিনিটের কাঁটাটা ৬ এর মধ্যে আছে, ৫ মিনিট পরে তো সে ৭ এ চলে আসবে। তার মানে হচ্ছে ৫ মিনিটে মিনিটের কাঁটা ৩০ ডিগ্রি অতিক্রম করে। আর ঘন্টার কাঁটা হচ্ছে ১ ঘন্টায় ৩০ ডিগ্রি। অথবা আমি অন্যভাবেও বলতে পারি, ঘন্টার কাঁটা ৬০ মিনিটে অথবা ১ ঘন্টায় ৩০ ডিগ্রি অতিক্রম করে। তাহলে ঘন্টার কাঁটা যদি ৬০ মিনিটে ৩০ ডিগ্রি অতিক্রম করে, কে? ঘন্টার কাঁটা। তাহলে ১ মিনিটে কত হবে? ৩০/৬০ হবে। ৩০/৬০ মানে কত? হাফ। অর্থাৎ ঘন্টার কাঁটা ১ মিনিটের জন্য হাফ ডিগ্রি কোণ অতিক্রম করবে। ১ মিনিটে যদি হাফ ডিগ্রি হয়, তাহলে ৩০ মিনিটে কত? ৩০ মিনিটের জন্য হাফ ইন্টু 30 = ১৫ ডিগ্রি। দেখো তো এই অংশটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারলে পুরো অঙ্ক কিন্তু খুব ইজিলি এখন করে ফেলতে পারবে। আমি আবারও বলি, ঘন্টার কাঁটা ১ ঘন্টায় ৩০ ডিগ্রি অতিক্রম করে। তাহলে ৬০ মিনিটে ৩০ ডিগ্রি হবে। ৬০ মিনিটে যদি ঘন্টার কাঁটা ৩০ ডিগ্রি অতিক্রম করে, তাহলে ১ মিনিটে হবে কত? হাফ। ১ মিনিটে যদি হাফ হয়, ৩০ মিনিটে কত হবে? হাফ ইন্টু ৩০ মানে ১৫। এর মানে হলো এই যে ৬ থেকে ৭ এইখানে মোট ১৫ ডিগ্রি, এখানে হচ্ছে ৩০ ডিগ্রি। আবার এই যে ৭ থেকে ৮ এখানেও কিন্তু ৩০ ডিগ্রি। আর ৮ থেকে এই যে বাকি অংশটা, এই ৮ এর উপরে যে অতিরিক্ত অংশটা, এখানে মোট ৩০ মিনিট হইছে। ৩০ মিনিটের জন্য সে অতিক্রম করবে মাত্র ১৫ ডিগ্রি। তাহলে মোট কোণ কত হইল? ৩০, ৩০, ১৫। এই যে মোট কোণ হচ্ছে ৩০, ৩০, ১৫ = কত? ৭৫ ডিগ্রি। দেখো তো এই অংশটা বুঝতে পারছো কিনা? মোট কোণ হচ্ছে কত ডিগ্রি? ৭৫ ডিগ্রি। এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। অর্থাৎ যখন সকাল ৮:৩০ বাজবে, তখন আমাদের ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 75 ডিগ্রি। দেখো এটা বুঝতে পারছো কিনা? এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। খ নাম্বারে আমাদেরকে বলছে যে a + b = যদি z হয়। আমি সরাসরি a এবং b এর মানটা লিখে নিই। a হচ্ছে x cos θ, b হচ্ছে y sin θ = এটা হচ্ছে z। এখানে z এর মান a + b = যদি z হয়, না z এর কোনো মান নেই। a + b = z হলে আমাদের প্রমাণ করতে হবে x sin θ। খেয়াল করো, আমাদের এখানে হচ্ছে x cos θ, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে x sin θ। অর্থাৎ cos থেকে আমাকে নিয়ে আসতে হবে sin এ, এবং y এর সাথে প্রশ্নে ছিল sin, কিন্তু আনসারের মধ্যে হচ্ছে y cos। তার মানে আমার sin cos টা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমার sin cos টা চেঞ্জ হবে, তাইলে আমি কিভাবে এটাকে চেঞ্জ করতে পারি? b হচ্ছে y sin x sin θ - y sin θ। তাহলে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? এখানে সূত্রগুলো তোমরা একটু খেয়াল করো তো। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা এখানে বলে রাখি, এখানে যে প্রশ্নটা আসছিল, এখানে কিন্তু একটু ভুল আছে। এখানে ভুল আছে, এই যে y sin θ,
এটার আনসারও দিয়ে দিছি ওয়াই সাইন থিটা, আনসারটা কিন্তু ওয়াই সাইন থিটা হবে না, আনসারটা হবে ওয়াই কস, আর এদিকে এক্স সাইন। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে প্রমাণ করি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু জেড। আমরা এটাকে বর্গ করে দিই। বর্গ করলে কি হবে? এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জেড স্কোয়ার। আমরা বর্গ করে দিলাম। আচ্ছা, আমি এখানে দেখাই দিই, তোমরা এক লাইন সামনে গিয়ে বর্গটা করবে। এটা হচ্ছে, এখন যদি এটা হয়, যেহেতু আমাদের মানগুলোকে চেঞ্জ করতে হবে, তাহলে এই কজের সূত্র বসাইতে হবে, এই সাইনের সূত্র কিন্তু বসাইতে হবে। আমরা বসিয়ে দিই। কজের সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর সাইনের সূত্র কি? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা হলো। এখন এক্স স্কোয়ার আর 1 গুণ করো, তাহলে হবে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর সাইন গুণ করো, সাইন স্কোয়ার থিটা। এখানে যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। ওয়াই স্কোয়ারে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর ডান পাশে ছিল জেড স্কোয়ার। বা আমি যদি এখন এই যে এগুলাকে রাখি, অর্থাৎ এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাসের, তারপরে যে প্লাস 2xy সাইন থিটা কস থিটা মাইনাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এদিকে আগে ছিল কত? জেড স্কোয়ার, তাহলে লিখো জেড স্কোয়ার। এখানে ছিল এক্স স্কোয়ার, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাসের এক্স স্কোয়ার। এই ওয়াই স্কোয়ারকে যদি আমি ডান পাশে নিই, মাইনাসের ওয়াই স্কোয়ার। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এখন সবাইকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি উভয় পক্ষে, তাহলে কি হবে? প্লাস মাইনাস প্লাস, এটা কি হবে? মাইনাস প্লাস প্লাস। এরপর যেটা হবে দেখো, এক্স সাইনের যদি আমরা এ ধরি, ওয়াই কজের যদি আমরা বি ধরি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 2abটা হয় কিভাবে? এই যে এক্সও আছে, সাইনও আছে, ওয়াই আছে, আবার কজও আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে কি থাকবে? এখানে এটা সাজিয়ে লিখে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন যদি উভয় পক্ষে আমি রুট করে ফেলি, তাহলে এখানে রুট আর স্কোয়ার কি হবে? কাটা যাবে। কাটা গেলে শুধুমাত্র থাকবে এক্স সাইন থিটা মাইনাসের ওয়াই কস থিটা ইকুয়াল টু, রুট করার কারণে অবশ্যই একটা প্লাস মাইনাস চলে আসবে, আর এটা রুটের নিচে সবটা চলে আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। এখানে লক্ষ্য করো, আমাদের প্রশ্নে, এই যে আমাদের প্রশ্নে ছিল এক্স কস, আনসার হচ্ছে এক্স সাইন। আমাদের প্রশ্নে হচ্ছে ওয়াই সাইন, আনসারে ওয়াই কস। এটা প্রশ্নে একটু ভুল আছে, তোমরা কিন্তু এটা কারেকশন করে নিবে, এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তাহলে আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্নে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে থিটা এর মান নির্ণয় করো যখন সীমানা হচ্ছে 0 থেকে 2 পাই। এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, যেহেতু আমাকে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে লিখি। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি, বা এর মান ছিল কি? এক্স কস, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস বি এর মান হচ্ছে ওয়াই সাইন থিটা, ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এটা এখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে, বা এক্স স্কোয়ারের মান হচ্ছে 3 প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের দেওয়া ছিল 7। এই ধরনের অঙ্কে যখন তোমরা সমাধান করবে, অবশ্যই কিন্তু তোমাদের দুইটা অনুপাত সেম হইতে হবে। যেহেতু আমার থিটার মান দরকার, আমার কিন্তু দুইটা অনুপাত এখানে সেম হইতে হবে। হয় আমি কসকে সাইনের সাথে মিলিয়ে নিব, অথবা সাইনকে আমি কজের সাথে মিলিয়ে নিব। যে কোনো একটা করতে হবে। যদি আমি কসকে সাইন বানিয়ে ফেলি, আবার উল্টিয়ে যদি আমি সাইনকেও কস বানিয়ে ফেলি, তাহলে কিন্তু হবে না। তাহলে আসো আমরা এখন সবগুলারে সাইনে মিলিয়ে নিই। যেমন এটা হচ্ছে কস, তাহলে কজের সূত্র লিখে ফেলি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো কস চলে গেল, সাইন চলে আসলো। যেহেতু এটাও সাইন এটাও সাইন, তাহলে সাইন সাইনে থাকবে, এখানে ধরার কোনো দরকার নেই। ইকুয়াল টু 4। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে এর পরের লাইনটা কি হবে? এর পরের লাইনটা হবে এই যে
3 একে 3 মাইনাস সাইন স্কয়ার থিটা 3 সাইন স্কয়ার থিটা 3 দুইটার সাথে গুণ হবে প্লাসের 7 সাইন স্কয়ার থিটা প্লাসের 7 সাইন স্কয়ার থিটা 4 ছিল ডান পাশে আমি আমার হিসাবের সুবিধার্থে এটাকে বাম পাশে নিয়ে আসি মাইনাসের 4 ইকুয়াল টু 0 বা মাইনাসের 3 সাইন স্কয়ার থিটা সরি মাইনাসের 3 না মাইনাসের 3 প্লাসের 7 কত হয় প্লাসের 4 সাইন স্কয়ার থিটা আর হচ্ছে 3 মাইনাস 4 মানে কত মাইনাসের 1 আচ্ছা এটাকে আমি ডান পাশে নিয়ে নিই তাহলে প্লাসের 1 হয়ে গেল বা এখানে কিন্তু এক পাশে না আনলেও হইতো ডান পাশে নিলেও কিন্তু হইতো তাহলে এখানে আমি লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1/4 দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা এখন আমি যদি উভয় পক্ষে এখন বর্গমূল করি তাহলে হবে সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ তাহলে আমি এখানে কি লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কত হাফ হয়ে গেল এখন আমার এখান থেকে থিটার মান বের করতে হবে এখন থিটার মান যে আমি বের করব আমাদের কিন্তু সীমানা ছিল আমাদের সীমানা হচ্ছে 0 থেকে থিটা থিটা থেকে হচ্ছে 2 পাই থিটা থেকে হচ্ছে আমাদের 2 পাই অর্থাৎ আমরা যদি কোয়াড্রেটে চলে আসি কোয়াড্রেটের 4টা ভাগে কিন্তু আমাদের মান থাকবে যেহেতু এটা সাইনের অঙ্ক তাহলে এটা প্লাস এটা মাইনাস অর্থাৎ যখন যখন সাইন থিটা ইকুয়াল টু প্লাস হাফ হবে তখন কিন্তু আমরা প্রথম এবং তৃতীয়তে আনসার বের করব সাইন থিটা ইকুয়াল টু প্লাস হাফ হইলে কত চতুর্ভাগে এই যে প্রথম এবং দ্বিতীয় প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু সাইন এটা তো হাফের পরিবর্তে আমি কি লিখতে পারি সাইন 30 আমরা তো 30 সংখ্যা লিখবো না আমরা পায়ের সাহায্যে লিখবো তাহলে π/6 বা সাইন থিটা ইকুয়াল টু সরি এখন আর আমি সাইন লিখবো না সাইন দুই দিকে কেটে ফেলি তাহলে হবে π/6 আমাদের আগের এই কথা আগের সৃজনশীল আমরা আলোচনা করেছি যে প্রথম চতুর্ভাগে কোনো হিসাব নিকাশ হবে না সরাসরি জেনারেল ম্যাথে যেভাবে আমরা কাজ করেছিলাম সেভাবে কিন্তু আনসারটা চলে আসবে তাহলে কত আসলো π/6 এখন আসো দ্বিতীয় চতুর্ভাগে কি হবে সাইন থিটা ইকুয়াল টু সাইন π/6 সাইন π/6 ইকুয়াল টু সাইন দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমরা হিসাবটা করবো কিভাবে এখানে যদি আমাকে আসতে হয় আমাকে এখান থেকে গণনা করতে হবে 1 2 তারপর এক ঘর পিছনে একটু পিছনে আসতে হবে কত 1 2 পিছনে মানে মাইনাস তাহলে আমি এখানে দেব 2 আর পিছনের জন্য আমি দেব কত মাইনাস কিন্তু এখানে সবসময় আমাদের π/2 দিতে হয় কেউ পায়ের মাধ্যমে করতে পারো কোনো প্রবলেম নেই তবে π/2 দিয়ে করাটা আমার কাছে মনে হয় বেটার তোমরা যদি অ্যাডভান্স লেভেলে থাকো তাহলে অবশ্যই পাই অথবা π/2 যে কোনো একটা দিয়ে করে ফেলবে আর এই যে থিটাটা ছিল π/6 এটা এখানে বসে যাবে এখন যদি আমি উভয় পক্ষে সাইন কেটে ফেলি তাহলে আমার শুধুমাত্র কত থাকবে থিটা ইকুয়াল টু 2 কাটা তাহলে থাকবে পাই মাইনাসের π/6 5 - π/6 ইকুয়াল টু কত 6π - π তার মানে 5π/6 এটা হচ্ছে আমার আরেকটা আনসার এখন আসো আমরা তৃতীয় চতুর্ভাগে যাই তৃতীয় চতুর্ভাগে আমি কি লিখব সাইন থিটা এখন কিন্তু আচ্ছা এখানে আমি লিখে নিই যে আমরা একটু আগে কি করেছিলাম এই যে সাইন থিটা ইকুয়াল টু প্লাসের হাফ হলে এখন আমি লিখব সাইন থিটা ইকুয়াল টু মাইনাসের হাফ হলে আনসারটা বের হবে তৃতীয় এবং চতুর্থ কেন কারণ এই যে তৃতীয় এবং চতুর্থ দুইটা কিন্তু মাইনাস তাহলে তৃতীয় চতুর্ভাগে কি হবে সাইন থিটা ইকুয়াল টু যেহেতু আমি তৃতীয় চতুর্ভাগে ঢুকলাম আমার তো আর এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মাইনাসের জন্যই তুমি এখানে আসছি তাহলে আমি মাইনাস দিব না হাফ মানে কত π/6 এটা হইল লিখলাম সাইন হিসাবটা করি আমরা দেখো তৃতীয় মানে এখানে আসতে হবে 1 ঘর 2 ঘর 2 ঘরের একটু সামনে তার মানে 2 ঘর দিয়ে প্লাস এই যে 2 ঘর দিয়ে প্লাস এখানে 2 এর সাথে গুণ করতে হবে কত π/2 আর এখানে হবে থিটা π/6 তাহলে সাইন কাটা গেলে শুধুমাত্র থিটা থাকতেছে থিটা ইকুয়াল টু 2 কাটা পাই প্লাস π/6 ইকুয়াল টু 6π প্লাসের π/6 ইকুয়াল টু 7π/6 এটাই কিন্তু আমাদের তৃতীয় চতুর্ভাগের আনসার এখন আসো চতুর্থ চতুর্ভাগে কিভাবে হবে চতুর্থ চতুর্ভাগে আগের মতো সেম সাইন থিটা ইকুয়াল টু সাইন π/6 তোমরা চাইলে প্রথমে লিখতে পারো
মাইনাসের হাফ, এরপর এটা লিখতে পারো, একই কথা, কোনো প্রবলেম নেই। এখানে হবে সাইন π/6, হিসাবটা হবে কিভাবে দেখো, চতুর্থ মানে এখানে আসতে হবে। এখানে যদি আমরা আসি তাহলে 1 2 3 3 দিয়ে আমি প্লাস দিলে পারতাম, কিন্তু আমরা বেজোড় সংখ্যা নিতে পারবো না। বেজোড় নিলে সাইন আর সাইন থাকবে না, কজ হয়ে যাবে, তখন আমরা এই দুইটাকে কাটতে পারবো না। তাহলে কি করতে হবে, জোড় সংখ্যা নিলে হয় 2 অথবা 4, 2 থেকে এখানে আসা সম্ভব না, তাহলে 1 2 3 4 থেকে একটু পিছনে, তার মানে 4 দিয়ে মাইনাস, এই যে 4 দিয়ে মাইনাস। এখন 4 এর সাথে গুণ করতে হবে π/2, আর এই যে থিটা বসায় দিতে হবে এখানে। তাহলে আবার সাইন সাইন কাটো, তাহলে কত থাকে, থিটা থাকতেছে। থিটা ইকুয়াল টু কি হবে, 2 দিয়ে কাটলে 2π মাইনাসের π/6 ইকুয়াল টু 6 থাকবে নিচে, 12π মাইনাসের π ইকুয়াল টু 11π/6। তাহলে আমাদের আনসারগুলো কি কি, এই যে 11π/6, এই যে 7π/6, তারপর ছিল কি এই যে 5π/6, আর একদম প্রথমে ছিল কি π/6। এই চারটাই কিন্তু আমাদের আনসার। এই যে চতুর্ভাগের যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রায় একই রকম। তোমরা যদি 2 থেকে 3টা অঙ্ক খুব ভালোভাবে বুঝে করো, তাহলে কিন্তু এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোই কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবে। সেটা এখন আমরা সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোসেক আলফা ইকুয়াল টু যদি √5/2 হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে সেক আলফা এর মান। এখন এই যে আমরা সেক আলফা এর মান বের করব, আমাদের কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এই যে π/2 থেকে আলফার মান বড় কিন্তু পায়ের চেয়ে ছোট। তাহলে এই শর্তটা আমাদের কোথায় হয়ে যায়, আমি যদি কোয়াড্রেট একটু হিসাব করি, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে শুধু পাই, এই যে π/2 পাই, তাহলে π/2 থেকে বড়, পায়ের চেয়ে ছোট, তার মানে এই ঘরে হবে এইখানে। তাহলে এটা কত চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়। আমরা জানি যে এটা কার ঘর, এটা হচ্ছে সাইন এবং কুসেক, কিন্তু অঙ্কটা তো আমাদের কুসেকের। তাহলে এই ঘরের মধ্যে কুসেকের মান অবশ্যই কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। এই যে দেখো পজিটিভ আছে। আমরা যখন সেকের মানটা এখানে বের করব, সেকের ঘর কিন্তু এটা না, সেকের ঘর হচ্ছে এটা, এই যে এটা। তাহলে আমি যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি, দ্বিতীয়তে কেন আসবো, কারণ আমাদের এই সীমানার জন্য, এই সীমানার জন্য আমি দ্বিতীয়র বাইরে যেতে পারবো না। এই করে যখন আমি সেকের মানটা বের করব, অবশ্যই আমার আনসারটা কিন্তু নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা কিভাবে করব, আমাদের নিয়মের তো কোনো অভাব নেই, সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে এটা, পিথাগোরাসের সাহায্যে। পিথাগোরাস এই যে ত্রিভুজ, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে কি হবে, অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ বাই লম্ব আমি লিখে নিলাম। এখন অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা 5 - 4 ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তাহলে ভূমি ইকুয়াল টু কত, +-1, অর্থাৎ এই আনসারটা আমার প্লাস অথবা মাইনাসের কি হবে, 1 হবে। যদি 1 হয়, এখন আসলে আমরা সেক লিখি, সেক আলফা, আর সূক্ষ্মকোণ হবে আমাদের এখানে, এটা হচ্ছে আলফা। তাহলে আমি যদি সেক আলফা লিখি, আমরা জানি কস কি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। কজের ক্ষেত্রে উপরে ভূমি নিচে অতিভুজ, কিন্তু সেকের ক্ষেত্রে হবে উপরে অতিভুজ নিচে ভূমি, উপরে অতিভুজ নিচে ভূমি। তাহলে আমরা যদি এই হিসাবে করি, তাহলে উপরে অতিভুজ হচ্ছে √5, নিচে ভূমি হবে কত হবে, ভূমিটার মান কিন্তু +-1, কিন্তু আমরা এখানে শর্ত অনুসারে দেখতেছি যে এই ঘরে সেকের জন্য প্লাস দেওয়া যাবে না, এই ঘরে সেকের জন্য দিতে হবে মাইনাস। তাহলে আমি এখানে দিলাম -1 ইকুয়াল টু -√5। এটাই কিন্তু আমাদের সেক আলফার আনসার। দেখো বুঝতে পারছো কিনা। খ নাম্বার যে প্রশ্নটা ছিল, আমাদের এখানে বলা ছিল যে a/b = 3/4 হলে, তাহলে a/b কি, সেটা আগে অবশ্যই আমাদেরকে লিখে ফেলতে হবে। এখানে যে a/b, তাহলে এর মান হচ্ছে কত, সাইন থিটা। আমি সরাসরি লিখে ফেলি, এ হচ্ছে সাইন থিটা আর বি হচ্ছে কত, কস থিটা, ইকুয়াল টু এটার মান হচ্ছে আমাদের 3/4। এখান থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পারতেছি সাইন বাই কদের একটা সূত্র আছে না, সেই সূত্রটা কি, টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু 3/4। দেখো তো এতটুকু কোনো প্রবলেম আছে কিনা। যদি এই মানটা হয়, যদি এই মানটা হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কস থিটা প্লাস সাইন থিটা বাই সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 14/5। এটা হবে আমাদের আনসার।
তোমরা একটু লক্ষ্য করো, ঠিক একই রকম একটা প্রশ্ন কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম। ঢাকা বোর্ডে যে প্রশ্নটা ছিল একই রকম ছিল। আমাদের এখানে দেওয়া আছে 10, কিন্তু এই অঙ্কটা করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে cos, sin, sec, tan, 4টা মান লাগবে। 4টার মধ্যে আছে শুধুমাত্র একটা। আমরা এই 4টা মান, সরি বাকি 3টা মান আমরা বের করে এখানে বসাবো। হিসাব করলে আমাদের 14/5 চলে আসবে। এখন কথা হলো যে আমরা এই মানটা কিভাবে বের করব? আমরা চাইলে কিন্তু বিস্তারিতভাবে ক্যালকুলেশন করেও বের করতে পারি, সংক্ষেপেও কিন্তু করতে পারি। তাহলে দেখো আমি সংক্ষেপে করি, যেহেতু এর আগের ক্লাসে বিস্তারিত তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে আমি সংক্ষেপে করি। 10 যদি 3/4 হয়, তাহলে লক্ষ্য করো, আমি যদি এখানে একটা ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ, যেখানে এখানে আছে সূক্ষ্মকোণ, তাহলে 10 মানে কি? লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার কি হবে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। 9 যোগ 16 = 25। তার মানে এটা হবে +-5। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এবার এই ত্রিভুজ অনুসারে আমি যদি এখানে সাইনের মান লিখতে চাই, আমি যদি সাইন লিখি, সাইন থিটা, তারপর এই ত্রিভুজ অনুসারে আমি যদি এখানে কজ লিখি, এই ত্রিভুজ অনুসারে যদি আমি এখানে সেক লিখি, তাহলে কি কি মান আসে সেটা একটু লক্ষ্য করো। তার আগে তোমরা প্রশ্নটা একটু দেখো, সাইন থিটার নেগেটিভ। আমার প্রশ্নে বলা আছে এই সাইন থিটার মান কি হবে? এই সাইন থিটার মান হবে নেগেটিভ। যদি সাইন থিটার মান নেগেটিভ হয়, তাহলে আমাদের সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ 3/5। তাহলে মাইনাসটা কই থেকে আসবে? এই যে এই মাইনাসটা কিন্তু এখানে আসছে। দেখো, যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল সাইনের মান নেগেটিভ, এই কারণে আমি এখানে অতিভুজের মান কিন্তু -5 নিলাম, +5 কিন্তু আমি নেই নাই। ঠিক একইভাবে শুধু সাইনের মান আমার বলা আছে আর টেনের মান বলা আছে। এখন তোমরা এই সূত্রটা একটু খেয়াল করো। এখানে হচ্ছে আমি যদি লিখি টেন থিটা, টেন থিটার সূত্র কিন্তু সাইন বাই কস। এখন আমি এটাকে ব্যালেন্স করি। দেখো আমার প্রশ্নে এই যে আমার প্রশ্নে টেনের মান কিন্তু পজিটিভ, তাহলে এটা হচ্ছে কি? পজিটিভ। আবার আমার প্রশ্নে সাইনের মান কিন্তু নেগেটিভ, তাহলে এদিকে হচ্ছে নেগেটিভ। এই যে মাঝখানে যে সমান চিহ্ন তোমরা দেখতেছো, এর মানে হলো সামনে এবং পিছনে চিহ্নগুলো সমান হইতে হবে। কিন্তু সামনে পজিটিভ, পিছনে নেগেটিভ, চিহ্ন তো সমান না। তাহলে কজের মানে যদি আমি একটা মাইনাস বসিয়ে দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। দেখো তো এটা বুঝতেছো কিনা? এখানে যদি আমি মাইনাস বসাই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সমান হচ্ছে। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে কজের মানটা আমাদেরকে এখানে অবশ্যই কি নিতে হবে? আমাদের কিন্তু এখানে কজের মানটা নেগেটিভ নিতে হবে। তাহলে কজের মানটা যদি নেগেটিভ নেই, তাহলে দিয়ে দিলাম আমি মাইনাস। এবার আসো আমরা সূত্র বসাই। cos কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে 4/5। এই মাইনাস তাহলে কই থেকে আসলো? এই যে মাইনাসের 5 আসলো। আচ্ছা, যেহেতু মাইনাসের 5, তাহলে এই প্লাসটা মনে মনে এখন বাদ দিয়ে দাও। তাহলে আমার এখানে মাইনাস হয়ে গেল। এবার আসো সেক। সেক হবে কজের উল্টা। তাহলে এখানে চিহ্ন যা ছিল তাই থাকবে, শুধু 5 উপরে আর 4 নিচে চলে আসবে। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? যদি এতটুকু বুঝতে পারো, আচ্ছা আমি এটা এই পাশে করে ফেলি, তোমরা নিচে করবে। যেহেতু আমাদের এই প্রশ্নটা এখানে উঠানো আছে, এই প্রশ্ন অনুসারে এখন দেখো তো আমি মানগুলাকে বসাই, এখানে কি হয়? কস, কজের মান কি? মাইনাসের 4/5 দিলাম, -4/5। সাইনের মানও কিন্তু -3/5, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, -3/5। সেকের মান হচ্ছে -5/4, আর এই যে 10, 10 এর মান হচ্ছে +3/4। এখন এই সম্পূর্ণটাকে তোমরা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে, আচ্ছা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আনসারটা এই যে ডান পক্ষ ছিল কত? 14/5। এটা কিন্তু চলে আসবে 14/5, এবং এটাই হবে আমাদের ডান পক্ষ, এটা কিন্তু বাম পক্ষ। একবারে ইজি এবং একবারে সহজ। আমার মনে হচ্ছে সহজভাবে আর বোঝানো পসিবল না। আমার অঙ্কটা অনেক ছোট হয়েছে, কারণ আমি পিথাগোরাসের সাহায্যে খুব ইজিলি করে ফেললাম। তোমরা চাইলে 10 এর সূত্র হচ্ছে sec² - 1, ওই sec প্রথমে আনতে হবে। sec থেকে তোমরা পাইবা কি? cos। এই cos থেকে, এবং এই যে cos এবং tan এর সাহায্যে পাইবা কি? sin। তারপরে কাজ করে মান বসাইতে হবে। তো আমার মনে হয় এত বড়ভাবে করার কোনো প্রয়োজন নেই। এই কারণে আমি কিন্তু খুব ইজিলি করে ফেললাম। দেখো বুঝতে পারছো কিনা? এবার আসো আমরা পরবর্তী যে প্রশ্ন সেটাতে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা আছে? পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে 2ab = a এবং 0 থেকে 2π পর্যন্ত সীমানা হলে থিটার মান বের করতে হবে। আমাদের এখানেও কিন্তু আমাদের থিটার মান বের করতে বলছে। তাহলে আমাদের যে প্রশ্নটা বলছে আমি এটা এখানে লিখি। আমাদেরকে বলছে 2ab,
তাহলে এর মান কত? সামনে 2 আছে। এর মান হচ্ছে sin থিটা, বি এর মান হচ্ছে cos থিটা ইকুয়াল টু এ। এ মানে কত? sin থিটা লিখলাম। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে এই সাইন কেটে ফেলতে পারতাম, কিন্তু এই অঙ্কগুলোতে কিন্তু এমন কাটাকাটি করা যাবে না, অনুপাতকে কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে যদি বাদ দেওয়া না যায়, তাহলে যেটা করতে হবে সেটা হলো তাকে সামনে নিয়ে আসতে হবে। এতে করে আমার সুবিধা কি? আমি সাইন থিটাকে কমন নিতে পারলাম। কমন নিলে এখানে আমার কি থাকবে? এই যে এখান থেকে সাইন চলে গেল। চলে গেলে শুধু 2 cos থাকতেছে, 2 cos, আর এখানে কোনো কিছুই নাই, মানে 1 = 0। তাহলে সুতরাং sin থিটা ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু কত? 1। 2 cos থিটা 1 বা cos থিটা ইকুয়াল টু হাফ। দেখো তো বুঝতে পারছো কিনা? অর্থাৎ আমার এখানে দুইটা মান চলে আসলো, একটা হচ্ছে sin থিটা ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু হাফ। এখন এই দুইটার সাহায্যে আমার যে সীমানা আছে, আমার সীমানা কিন্তু 4টা চতুর্ভাগই হবে। এই 4টা চতুর্ভাগই বের করতে হবে। কিন্তু আমি কি 4টাতে বের করব? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের সীমানা 4টা থাকুক বা 2টা থাকুক, আমাদের মান অনুসারে এটা যেদিকে হবে আমরা কিন্তু এটাকে সেদিকেই বের করব। এবার আসো তাহলে আমরা sin থিটা এগুলো 0-এর জন্য মান বের করি। sin থিটা এগুলো 0 হলে এখন sin থিটা যে আমি 0 নিলাম, এখানে দেখো এই হচ্ছে আমাদের কোয়াড্রেট। এখন sin যে আমি 0 নিলাম, যেহেতু আমার 4টা চতুর্ভাগে, আমার প্রথম চতুর্ভাগে কি sin হবে? অবশ্যই হবে, কারণ এই ঘরটা হচ্ছে সবার জন্য পজিটিভ আর এই ঘরটা হচ্ছে সাইনের জন্য পজিটিভ। যেহেতু এখানে সাইন, তাহলে সাইনের পজিটিভ মানের জন্য আমার এই দুইটা ঘর থেকে আনসার আসবে। একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে কি হবে? সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন 0 ডিগ্রি হবে। সুতরাং থিটা ইকুয়াল টু 0, বাস হয়ে গেল। এবার আসো দ্বিতীয়, দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 0। তো 0 তো আমরা কি লিখবো? আমরা তো এটাকে ধরো সাইন 0 লিখলাম, সাইন 0। এই যে আমি সাইন 0 লিখলাম, যেহেতু আমার দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাকে ঘুরে আসতে হবে কোয়াড্রেটের মাধ্যমে। কোয়াড্রেটে যদি আমি ঘুরে আসি, যে 1 2, কিন্তু এখানে আসতে হইলে আমাকে কি করতে হবে? 1 2, একটু পিছনে আসতে হবে। তাহলে 2 দিয়ে দিতে হবে মাইনাস, এখানে কোন ছিল? 0, তাহলে 0, এখানে ইন্টু পাই বাই 2 দিলাম। 2 2 কাটলে শুধু পাই থাকে, সাইন সাইন কাটলে থিটা ইকুয়াল টু শুধুমাত্র কি থাকতেছে? পাই। দেখো তো বুঝছো কিনা? এই যে সাইন সাইন কাটা, এই যে 2 2 কাটা, তাহলে শুধুমাত্র কত থাকে? এখানে পাই থাকতেছে। তাহলে আমাদের দ্বিতীয় মান চলে আসলো। সাইনের মান শেষ, এখন আমাদের কজের যে মানটা ছিল আমরা সেটা নিয়ে বের করব। আমাদের ছিল যে cos থিটা ইকুয়াল টু হাফ। এখন cos যদি হাফ হয়, এখানে খেয়াল করো এই ঘরটা কিন্তু সবার, আর এটা হচ্ছে কজের ঘর। তাহলে কজের জন্য আমাদের আনসার বের হবে প্রথম এবং চতুর্থ দুইটা করে। তাহলে আমি লিখি প্রথম, প্রথম চতুর্ভাগে কি হবে? কোনো হিসাব নাই, সরাসরি লিখে ফেলবো। cos কত ডিগ্রি? হাফ। cos 60, 60 মানে হচ্ছে পাই বাই 3। দেখো বুঝতে পারছি কিনা? তাহলে এখন cos cos কাটো, সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 3 চলে আসলো। এখন আসো চতুর্থ, মানে এখানে চলে আসি। চতুর্থ চতুর্ভাগে হবে কি? cos থিটা ইকুয়াল টু cos পাই বাই 3, মানে হাফের পরিবর্তে আমি সরাসরি পাই বাই 3 লিখে ফেললাম। তোমরা এই হাফ লিখে পরের লাইনে লিখলেও কিন্তু হবে। বা cos থিটা ইকুয়াল টু, সরি এটা থিটা না, সামনে আছে cos থিটা। এখন আমাকে চতুর্থ করে আসতে হবে। চতুর্থ করে যদি আসতে হয়, তাহলে দেখো গণনাটা 1 2 3 4, একটু পিছনে আসতে হবে। তাহলে 4 দিয়ে মাইনাস, 4 দিয়ে মাইনাস, এখানে ইন্টু পাই বাই 2, আর এখানে হবে কত? এই যে সূক্ষ্মকোণ পাই বাই 3। cos cos কাটো, তাহলে থিটা থাকতেছে, এদিকে রেডটা কাটলে কত? 2 2 পাই মাইনাসের পাই বাই 3 ইকুয়াল টু 6 পাই মাইনাসের পাই বাই 3 ইকুয়াল টু 5 পাই বাই 3। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। তাহলে আমাদের কোনগুলা কি হলো? 5 পাই বাই 3, পাই বাই 3, এ হচ্ছে পাই, আরেকটা হচ্ছে কি? 0। দেখো 0 পাই, পাই বাই 3
5π/3। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। যদি কোথাও কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে।